ओम शांति। আজকের अव्यक्तवाणी 22/1/1970। अंतिम कोर्स মনের ভাবকে জানতে পারা। তো বাবা আমাদেরকে এর মধ্যে আজকে বলছেন, आपने पूछा ना कि वतन में क्या बैठ करते हो। তো বাবা বলছে, বাচ্চারা বাবাকে জিজ্ঞেস করেন कि बाबा আপনি वतने বসে কি করেন। यही देखते रहते हैं और अव्यक्ति सहयोग देने की सर्विस करते हैं। বাবা বলছে, আমি মানে বাচ্চাদেরকেই দেখতে থাকি আর বাচ্চাদেরকে अव्यक्त সহযোগিতা দিই। মানে বাবা তো এখন अव्यक्त হয়ে গেছেন, ব্রহ্মা বাবা। শূন্য যখন যেখানে যেরকম দরকার সেই সহযোগ তিনি প্রদান করেন। सभी समझते हैं कि बाप दादा वतन में पता नहीं क्या बैठ करते होंगे। तो সকলেই মনে করে বাপ দাদা वतने কি জানে বসে বসে কি করতে থাকেন। लेकिन सर्विस की स्पीड साकार वतन से वहाँ तेज है। বাবা বলছে, কিন্তু সার্ভিসের স্পিড সাকার ওয়াতন থেকেও সেই সূক্ষ্ম ওয়াতনে অনেক তীব্র। মানে উনি এখানে যা সেবা করতেন তার থেকে ওখানে অনেক বেশি সেবা করতে হচ্ছে বাবাকে। क्योंकि यहाँ तो साकार तन का भी हिसाब साथ था। কেন ওখানে বেশি বাবার সেবা করছেন? কেননা বাবা বলছে, এখানে যখন ছিলেন তখন বাবার কাছে সাকার তন ছিল আর নিজের মানে শরীরের একটা নিজস্ব একটা হিসেব থাকে। আর এখন তো বাবা ফেরেশতা স্বরূপ, এখন আর সাকার তন নেই, শরীর নেই, সেজন্য ওনার সার্ভিসের স্পিড এখন অনেক বেশি। अब तो इस बंधन से भी मुक्त है। তো বাবা এখন এই সাকার শরীরের বন্ধন থেকেও কিন্তু মুক্ত আছেন। अपने प्रति नहीं है, सर्व आत्माओं के प्रति है। শোনো বাবা, এখন যে সেবা করে ওটা নিজের জন্য নয়, বরং সকল আত্মাদের জন্য করতে পারেন। जैसे इस शरीर को छोड़ना और लेना ये अनुभव सभी को है। বাবা বলছে, এবার যেমন আমাদের এই শরীরকে ত্যাগ করা আর এই শরীরকে গ্রহণ করা, এই অনুভব আমাদের সকলের মনের মধ্যে আছে। কেন আমরা আত্মা, আমাদের অভিজ্ঞতা আছে কি একটা শরীরে আসি একটা শরীরে যাই, একটা শরীরে আসি একটা শরীরকে ত্যাগ করি। তো বাবা ওইভাবে বলছেন, वैसे ही जब चाहो तब शरीर का भान बिल्कुल छोड़कर अशरीरी बन जाना और जब चाहो तब शरीर का आधार लेकर कर्म करना, ये अनुभव है। তো বাবা আমাদেরকে জিজ্ঞেস করছেন কি যেমন আমাদের অনুভব আছে কি করে আত্মা একটা শরীর ত্যাগ করে আর একটা শরীরকে গ্রহণ করে, একইভাবে কি আমাদের এটারও কি অনুভব আছে কি আমি কখন এই শরীর ভানটা ছেড়ে অশরীরী হয়ে যাব, আবার যখন ইচ্ছে এই শরীরের আধার নিয়ে আমি কর্ম করব। তো সেটা হচ্ছে যখন আত্মা শরীর ছেড়ে দিচ্ছে একেবারে, আর এটা হচ্ছে আমি শরীরে থাকতে থাকতেই শরীরের ভাবটা ভুলে গিয়ে অশরীরী আত্মা অনুভব করছি, আবার যখন কর্ম করছি আমি এই শরীরের আধারটা নিচ্ছি। তো এই অনুভবটা আছে কিনা বাবা আমাদের জিজ্ঞেস করছেন। इस अनुभव को अब बढ़ाना है। তো বাবা বলছে এই অনুভবটাকে এখন আমাদেরকে বাড়াতে হবে। তাহলে এটাই হচ্ছে এখন আমাদের পুরুষার্থ। बिल्कुल ऐसे ही अनुभव होगा, মানে এখন আমাদের এমন অনুভব করতে হবে
जैसे कि ये स्थूल चोला अलग है, যেমন কি এই শরীরটা হলো একটা স্থূল বস্ত্র আর এটা হচ্ছে আলাদা। और चोले को धारण करने वाली आत्मा अलग है, আর এই বস্ত্রটাকে যে ধারণ করবে সে ধারণকারী আত্মা হলো আলাদা। ये अनुभव अब ज़्यादा होना चाहिए, এই অনুভবটা বা বলছেন এখন অনেক বেশি হওয়া উচিত। তার মানে আমাকে বারে বারে অভ্যাস করতে হবে আমি আত্মা আর এই শরীররূপী বস্ত্র এটাকে আমি ধারণ করব। তো আমি আলাদা, এই বস্ত্র আলাদা, মানে আমার মধ্যে দুজন আছে, একটা আত্মা আর একটা হচ্ছে বস্ত্র, শরীরটা হচ্ছে বস্ত্র। এ দুটো আলাদা আলাদা, এটা বা বলছে একটু অনুভবটা বেশি করে করতে হবে। सदैव यही याद रखो कि अब गए कि गए, বা বলছে সবসময় আমাদের কি মনে রাখতে হবে, আমি গেলাম কি গেলাম, মানে আমি সবসময় এবার রেডি, এই বস্ত্রটা ছাড়লাম আর গেলাম, ফরিস্তা হলাম, ভবিষ্যৎ নতুন দুনিয়াতে গেলাম। বা বলছেন না সবসময় তোমাকে তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোকেই সাথে সাথে সমানভাবে দেখতে হবে। তো সবসময় মনে রাখছি আমি আত্মা, এই শরীর ছাড়লাম আর এই গেলাম ভবিষ্যৎ স্বরূপে, সে ফরিস্তা হোক দেবতা হোক। তো এটা সবসময় মনে রাখতে হবে। তার মানে আমার শরীরের ভানটা একেবারে যেন কেটে যায়, আমি একেবারে সবসময় অশরীরী অবস্থায় থাকছি। কর্মে এলাম, শরীর ধারণ করলাম, কর্ম করলাম, শরীরে নেই, আমি অশরীরী। তার জন্য বাবা বলছেন सिर्फ सर्विस के निमित्त शरीर का आधार लिया हुआ है, তো আমাকে মনে রাখতে হবে আমি শুধু এই শরীরের আধার নিয়েছি সার্ভিসের জন্য। তো এই শরীরটা হচ্ছে নিমিত্ত মাত্র, সেবা আছে শরীরের আধার নিলাম, সেবা নেই শরীরের আধারের দরকার নেই। लेकिन जैसे ही सर्विस समाप्त हो वैसे ही अपने को एकदम हल्का कर सकते हैं। তো বাবা বলছে মানে যখন সার্ভিস আছে তখন আমি শরীরে আধার নিলাম, যেই সার্ভিসটা শেষ হলো সাথে সাথে নিজেকে হালকা করে দিতে পারি। বাবা আবার एग्जाम्पल दिए বোঝাচ্ছেন, जैसे आप लोग कहाँ भी ड्यूटी पर जाते हो, বাবা বলছে যেমন তোমরা যখনই কোনো ডিউটিতে যাও फिर वापस घर आते हो, আমরা যেমন ডিউটিতে গেলাম তো ডিউটির একটা ড্রেস থাকে, ওই ড্রেস পরে গেলাম, তারপরে আমরা বাড়ি ফিরলাম। तो फिर जब वापस घर आते हो तो अपने को हल्का समझते हो ना, ड्यूटी की ड्रेस बदल कर घर की ड्रेस पहन लेते हो, है ना। घरे एसे নিজেকে হালকা করি, হালকা করতে গেলে ডিউটির যে ড্রেস সেটা চেঞ্জ করে তারপরে আমরা যে বাড়ির যে ড্রেস সেটা পরে নিই। वैसे ही একইভাবে सर्विस प्रति ये शरीर रूपी वस्त्र का आधार लिया, फिर सर्विस समाप्त हुई और इन वस्त्रों के बोझ से हल्के और न्यारे हो जाने का प्रयत्न करो। তবে কত সুন্দর আমাদের বোঝাচ্ছে, যখন আমরা ডিউটিতে যাচ্ছি তখন আমি ডিউটির ড্রেসটা পরলাম, তারপরে গেলাম, তারপরে যখন ফিরলাম তখন ডিউটির ড্রেসটা খুলে নিজেকে হালকা করে আমি ঘরের ড্রেসটা পরে নিলাম। একইভাবে আমাকে ভাবতে হবে আমি আত্মা, এবার ডিউটি মানে সার্ভিসের জন্য যাব, সেবা করব, কোনো কর্ম করব, সেজন্য আমি এই শরীরটাকে ধারণ করে নিলাম, শরীররূপী বস্ত্র নিলাম। তারপর দেখলাম আমার যে সেবা সার্ভিস শেষ হয়ে গেল, তারপরে এই ড্রেসটা আমি খুলে মানে ঘরের ড্রেস মানে আত্মা অশরীরী হয়ে গেল। তো ইস বস্ত্র সেই শরীররূপী বস্ত্র থেকে আমি আত্মা হালকা হয়ে গেলাম আর পৃথক হয়ে গেলাম, ন্যাড়া হয়ে গেলাম। তো বাবা বলছে এটা এখন বারে বারে প্র্যাকটিস করতে, তাহলে এটা আমাদের এখন ইম্পর্ট্যান্ট পুরুষার্থ। সবসময় ধারণ করছি আর ছাড়ছি, ধারণ করছি আর ছাড়ছি, তাহলে সবসময় আমি আত্মা অশরীরী, এটা আমাদের সবসময় যেন মনে থাকে।
তারপরে বাবা কি বলছেন, 1 সেকেন্ড মে চলে সে अलग कौन हो सकता है। আর বাবা বলছে এইটা করার জন্য কত সময় লাগবে, 1 সেকেন্ড। এবার বাবা জিজ্ঞেস করছেন, 1 সেকেন্ডে এই বস্ত্র থেকে আলাদা নিজেকে কে করতে পারবে। अगर टाइटनेस होगी तो अलग हो नहीं सकेंगे। মানে যার এই বস্ত্রটা ঢিলা হবে, হ্যাঁ না, আমরা যে কোনো ড্রেস পরে আছি, ড্রেসটা যদি হালকা থাকে 1 সেকেন্ডে খুলে ফেলতে পারি, যদি একটু টাইট হয় আমার একটু সময় লাগবে ওটা খুলতে। তো বাবা বলছে আমি আত্মাও যদি এই শরীরের সাথে, মানে শরীরের মোহ মায়া এই সম্বন্ধ সম্পর্কর মধ্যে যদি আটকে থাকি, তাহলে এই শরীর থেকে পৃথক হতে আমার কিন্তু সময় লাগবে, ওটা হচ্ছে টাইটনেস। কিন্তু যদি আমার সব বন্ধন সব জায়গা থেকে আমি মোহ লোভ সবগুলো থেকে যদি আমি নিজেকে আলাদা করে নিতে পারি, হ্যাঁ, আমি আত্মা সব বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিতে পারি, তাহলে আমি কিন্তু 1 সেকেন্ডে শরীর থেকে আলাদা হয়ে যেতে পারবো। তো বাবা বলছে আলাদা 1 সেকেন্ডে সেই হবে যার মধ্যে কোনো টাইটনেস নেই। कोई भी चीज़ अगर चिपकी हुई होती है तो उनको खोलना मुश्किल हो जाता है ना। जो कोनो जिनिस यदि एकटू आटके थाके माने चिपके थाके एटे थाके तबे सेटा खोला किन्तु खूब कठिन हये पड़े। हल्के होने से सहज ही अलग हो जाते हैं। यदि हल्का थाके ताहले सहजेई खुले फेला जाए, आलादा करा जाबे। वैसे ही अगर अपने संस्कारों में कोई भी ईजीपन नहीं होगा तो अशरीरीपन का अनुभव कर नहीं सकेंगे। এখন বাবা আমাদেরকে বলছে আমাদের কোথায় টাইটনেস হয় বা কোথায় আমাদের ইজিপন লাগবে, সেটা হচ্ছে বাবা বলছে সংস্কারে, है ना। সংস্কারের মধ্যে আমাদের সে কাম ক্রোধ লোভ মোহ অহংকার আলস্য মেরাপন সব কিছু আমাদের সংস্কারের মধ্যে রয়ে গেছে। জন্য সংস্কারটা যদি ইজি হয়ে যায়, হ্যাঁ না, আমি নিমিত্ত মাত্র, আমি ট্রাস্টি, সব কিছু বাবার, আমি যদি এভাবে সব কিছুকে নিজে থেকে একটু আলাদা করে রাখতে পারি, তাহলে আমার জন্য ইজি হবে অশরীরীপনের অনুভব করা। सुनाया था ना कि क्या बनना है। তো বাবা বলছে এর আগেও আমি সবাইকে বলেছি কি তোমাদেরকে কি হতে হবে, কি হতে হবে। বাবা বলছে ইজি অ্যান্ড অ্যালার্ট। এই দুটো জিনিস আমাদেরকে হতে হবে, ইজিও হতে হবে আর অ্যালার্টও থাকতে হবে, অ্যাটেন্টিভ। এবার বাবা বলছেন ऐसे भी नहीं कि ऐसा इजी रहे जो माया भी इजी आ जाए। বাবা বলছে ইজি মানে এত সরলও হওয়ার দরকার নেই কি মায়াও খুব সরলভাবে আমার কাছে চলে আসবে, এতটাও ইজি হব না। মানে আমাকে সবসময় ইজি মানে সংস্কারকে যখন আমি কারোর সাথে ম্যাচ করছি তখন আমাকে ইজি হতে হবে, কিন্তু সেখানে আমাকে আবার একটু খেয়াল রাখতে হবে সেখানে মায়া তো আবার চলে আসছে না। তো সেজন্য সেখানে বাবা সেজন্য আরেকটা শব্দও দিয়েছেন আমাদের, অ্যালার্ট, ইজি অ্যান্ড অ্যালার্ট। আমি সরল কিন্তু আমি অ্যালার্টও। कोई समय इजी रहना पड़ता है, कोई समय अलर्ट रहना पड़ता है। तो बाबा বলছে কোনো সময় আমাদেরকে ইজি থাকতে হবে আর কোনো সময় আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। তো ইজি और অ্যালার্ট, তো বাবা আমাদের এটা পাকা করাচ্ছেন, আমাদের ইজি থাকতে হবে। সংস্কারের মধ্যে ইজি মানে আমরা ইজিলি সবার সাথে সংস্কারের হ্রাস করতে পারবো, নিজেকে মোল্ড করতে পারবো, আর অ্যালার্টও থাকতে হবে। ऐसे रहने वाले ही इस अभ्यास में रह सकेंगे। तो যারা ইজি অ্যান্ড অ্যালার্ট তারাই বা বলছে 1 সেকেন্ডে অশরীরীপনের অনুভব করতে পারবে। যখন দরকার হলো শরীররূপী বস্ত্র নিল, যখন দরকার হলো না শরীররূপী বস্ত্রটা থেকে নিজেকে আলাদা করতে পারবে।
बाप दादा बच्चों को कोई नया नहीं देख रहे हैं। বাবা বাচ্চাদেরকে কিন্তু কোনো নতুনভাবে দেখছেন না, মানে আমরা বাবার জন্য কোনো নতুন নয়। क्योंकि কেন? जबकि तीनों ही कालों को जानते हैं तो नया कैसे कहेंगे। মানে আমি যদি বাবার কাছে আজকেও আসি, কিন্তু আমি কিন্তু বাবার কাছে নতুন নয়, কেন বাবা আমার তিনটে কালই জানেন। সেজন্য আমি আর নতুন কিভাবে হলাম বাবার কাছে? বাবা তো আমার তিনটেই কাল জানে, আমি আগে কী ছিলাম, এখন কী আছি, পরে কী হব, তো বাবা তো সব জানেন। इसलिए सभी अति पुराने हैं। সেটা বাবা বলছে আমরা সবাই বাবার কাছে কিন্তু অতি পুরনো, কেউ নতুন নয়। कितना पुराने हैं वो हिसाब नहीं निकाल सकते। আর এবার আমরা বাবার কাছে অতি পুরনো, কিন্তু কতটা পুরনো সেই হিসেব বের করাও খুব মুশকিল। তো সেই হিসেবও বের করা যাবে না, হ্যাঁ না? কত কল্প কল্প আমরা যে এই সৃষ্টিতে পার্ট প্লে করছি, বাবার সাথে কতবার আমরা মিলিত হয়েছি, তো সেই হিসেব বের করা কিন্তু খুব মুশকিল। তো আপনি কো নয়া नहीं समझना। যেন বাবা বলছে আমরাও যেন নিজেকে নতুন না ভাবি। अति पुराने हैं और वही पुराने अब फिर से अपना हक लेने के लिए आए हैं। তো আমরা বাবার সেই অতি পুরনো সন্তান, আবার পুনরায় মানে বাবার কাছে এসেছি নিজের হিসেবটা নিতে, বা নিজের হক মানে আমার যে অধিকার, সে অধিকারটা নেওয়ার জন্য আবার বাবার কাছে আমরা এসেছি। ये नशा सदैव कायम रहे। এই নেশাটা বাবা বলছে সবসময় আমাদের মধ্যে রাখতে হবে, কি আমি অতি পুরনো, মানে এর আগে আমি বাবার সাথে অনেকবার দেখা করেছি, আমি বাবার থেকে প্রতি কল্প কল্প সঙ্গম যুগে আমার নিজের অধিকারটা নিয়েছি। তো সেজন্য এই নেশাটা সবসময় আমাকে নিজের মধ্যে রাখতে হবে। ये भी कभी नहीं बोलना कि पुरुषार्थ करेंगे देखेंगे। হ্যাঁ, বাবা বলছে এই শব্দটা যেন বাবাকে আমরা কখনো না বলি। ঠিক আছে বাবা, আমরা পুরুষার্থ করব, আমরা দেখব বাবা। बाबा बोलते ना नहीं, जो लास्ट आए हैं उनको यही सोचना है कि हम ফার্স্ট जाएंगे। মানে যারা লাস্টেও এসছো তাদের কিন্তু এটাই ভাবতে হবে কি আমরা কিন্তু ফার্স্টে যাব, তাই না? সেটার জন্য বাবা বলছে যারা নতুন নতুন বাচ্চা যারা বাবার সামনে এসছেন, ওদেরকে বাবা মনে করাচ্ছে কি তোমরা কিন্তু এই প্রথমবার আসোনি, তোমরা কিন্তু অতি পুরনো, তোমরা নিজে অধিকার নেওয়ার জন্য আবার পুনরায় এসছো। সেজন্য এটা কখনো বলবে না ঠিক আছে বাবা আমি দেখবো, পুরুষার্থ করব, লাস্ট এসেছো ঠিকই, কিন্তু আমাকে ফার্স্টে যেতে হবে, এটা মনের মধ্যে সংকল্প রাখতে হবে। अगर फास्ट जाने का लक्ष्य रखेंगे तो पुरुषार्थ भी ऐसे ही होगा। বাবা বলছে না মানে সংকল্প সে সিদ্ধি, যেটা বলে যেরকম আমার লক্ষ্য থাকবে ওরকমই কিন্তু আমার পুরুষার্থ হবে। সেজন্য আমি যদি ভাবি আমাকে ফার্স্ট যেতেই হবে, তাহলে আমার পুরুষার্থটাও কিন্তু খুব দ্রুত হবে, হ্যাঁ না? যেমন কেউ যদি বলে চলো কালকে 8টার সময় যেতে হবে, ঠিক আছে আমি তৈরি হয়ে যাব। আর এক্ষুনি যদি বলে আরে 5 মিনিটে তোমাকে বেরোতে হবে, জানো তো এখনই বেরোতে হবে, তখন আমি কিন্তু 5 মিনিটেও তৈরি হয়ে যাই। আর যখন বলে ঠিক আছে আধ ঘন্টা পরে যাবে, আমি আধ ঘন্টা পরেও তৈরি হচ্ছি, একই টাইম নিচ্ছি আমি তৈরি হতে, কখনো আধ ঘন্টা কখনো 5 মিনিট। তা আমরা সব কিছুই পারি, আমাদের পুরুষার্থটাকেও আমরা তীব্রও করতে পারি, আমরা পুরুষার্থটাকে আবার স্লোও করতে পারি। সেটা আমাদের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। বাবা বলছে আমাকে কোন জায়গায় পৌঁছতে হবে, লক্ষ্য ঠিক থাকলে আমার পুরুষার্থ স্পিডটাও কিন্তু সেরকম হয়ে যাবে, সেটাই বাবা আমাদের বোঝাচ্ছেন। इसलिए कभी भी ये नहीं सोचना कि हम लोग तो पीछे आए हैं तो प्रजा बन जाएंगे। শোনো বাবা বলছে এটা কখনো ভাববে না কি আমরা তো পরে এসেছি তাই আমরা তো প্রজাই হব, नहीं ना, पीछे आने वालों को भी अधिकार है राज्य पद पाने का। তো যারা পেছনে এসছে তাদেরও কিন্তু অধিকার রয়েছে রাজ্যপদ পাওয়ার। আচ্ছা, अव्यक्त मुलाकात भी मिलन ही है। হ্যাঁ,
অব্যক্ত মিলন বাবার সাথে করছি। বাবা বলছে এটাও কিন্তু মিলন, মানে একটা হয়ে সাকারে দেখা করছি আর এখন আমরা অব্যক্ত মিলন করছি। বাবা বলছে অব্যক্ত যে সাক্ষাৎ করছি সেটাও কিন্তু মিলন। इसलिए सभी को यही निश्चय रखना है कि हम राज्य पद लेकर ही छोड़ेंगे। তো বাবা বলছে আমাদের সকলকে নিশ্চয় রাখতে হবে কি আমরা বাবা রাজ্যপথ নিয়েই ছাড়ব। हम नहीं बनेंगे तो कौन बनेगा। হ্যাঁ, এটা বাবা অনেক সময় একটা নেশার পয়েন্ট দেই, বাবা আমরা না হলে আর কে হবে, আমাদের তো হতেই হবে। तो कोटों में कोई कौन सी आत्माएं गिनी जाती हैं। তো বাবা বলছে কোটিতে কেউ, এটা কোন আত্মাদের গায়ন, কোন আত্মাদেরকে এর মধ্যে গোনা যায়। ऐसे कोटों में से कोई हम आत्माएं ड्रामा के अंदर है। তো বাবা বলছে এরকম মানে যারা বাবার কাছে এসে রাজ্যপথ নেবে, তো এরকম কোটির মধ্যে সেই আত্মারা যাদের ড্রামাতে পার্ট আছে সেই আত্মারা হচ্ছি আমরা। ये अपना निश्चय नहीं भूलना, এটা আমাদের কিন্তু নিশ্চয় রাখতে হবে, এটা ভুললে কিন্তু চলবে না কি আমি হচ্ছি সেই কোটির মধ্যে কেউ, আর কেউ এর মধ্যেও কেউ আত্মাকে যে ড্রামাতে বাবার কাছে এসে রাজ্যপথটা নিয়েছি। তো এটা একটা নেশার পয়েন্ট। बाप दादा सभी बच्चों का भविष्य देख हर्षित होते हैं। বাবা আমাদের সকলের ভবিষ্যৎকে দেখতে পাচ্ছেন আর ভবিষ্যৎটা দেখে খুব পুলকিত হচ্ছেন, হর্ষিত হচ্ছেন। एक एक से मिलना मन की बात तो ये है। বাবাও চাই এক একটা বাচ্চার সাথে মিলিত হতে, এটাই বাবারও মনের কথা। लेकिन किंतु आप सबके समान इस व्यक्त दुनिया में, বাবা বলছে কিন্তু আমরা তো আছি এখন একটা ব্যক্ত দুনিয়াতে। বাপ দাদা को अभी ये व्यक्त दुनिया नहीं है। বাপ দাদারা কিন্তু সূক্ষ্মবতনে, ওখানে ব্যক্ত দুনিয়া নেই, কিন্তু আমরা তো বাচ্চারা তো সবাই ব্যক্ত দুনিয়াতে আছি। तो आपके दुनिया के प्रमाण समय को भी देखना पड़ता है। সেজন্য বাবা বলছে আমি আমার দুনিয়ায় তো কিছু মানে সময়ের ব্যাপার নেই, কিন্তু বাবা তো এসছে এই দুনিয়াতে, এই দুনিয়ার অনুযায়ী বাবাকে কিন্তু সময়ের দিকেও তাকাতে হয়। वतन में समय नहीं होता है, মানে সূক্ষ্ম वतने কিন্তু সময়ের কোনো ব্যাপার নেই। ঘড়ি नहीं होती, সূক্ষ্ম वतने ঘড়ি থাকে না। लेकिन इस व्यक्त दुनिया में ये सभी बातें देखनी पड़ती है। বাবা বলছে কিন্তু যখন বাবা এই দুনিয়াতে এসছে ব্যক্ত দুনিয়াতে, তো বাবাকে কিন্তু সব কিছু দেখতে হয়, সময়কেও দেখতে হয়। वहाँ तो মানে শুক্রবতনে वहाँ तो जब सूर्य चांदी नहीं तो रात दिन किस हिसाब से हो। তো বাবা বলছে শুক্রবতনে ওখানে তো সূর্যও নেই চাঁদও নেই, জন্য দিন রাতের কোনো হিসেবই নেই ওখানে। इसलिए समय का बंधन नहीं है। তো শুক্রবতনে সময়ের কোনো বন্ধন নেই, কেন ওখানে সূর্য চাঁদ নেই। তো শুক্রবতনেও নেই মূল বতনেও নেই, দু জায়গায় সময়ের কোনো ব্যাপার নেই, কোনো ঘড়ি নেই ওখানে। কিন্তু বাবা এই ব্যক্ত দুনিয়াতে এসছেন, সেজন্য বাবাকে এগুলো খেয়াল রাখতে হচ্ছে। তো আজকে এই মুরলিটা আমাদের এখানে শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে একটা পুরুষার্থ উপরে খুব অ্যাটেনশন দিতে বললেন, যেটা হলো অশরীরী ভব। যেমন বাবা বলছে আত্মা শরীর ত্যাগ করা আর শরীর গ্রহণ করা, এটার অনুভব আছে আত্মার। এখন আমাদের শরীরের ভাবকে ত্যাগ করে অশরীরী হওয়া, আবার আমি শরীরের আধার নিয়ে কর্ম করছি, এই অনুভবটাকে বাবা বলছে বাড়াতে হবে। তার জন্য কি ভাবতে হবে, আমি বস্ত্র ধারণকারী আত্মা আর এই শরীরটা হচ্ছে আমার বস্ত্র। আমরা দুজন কিন্তু আলাদা, একটা ধারণকারী আত্মা, একটা হচ্ছে বস্ত্র, যাকেও ধারণ করবে।
আর তার জন্য বাবা বলছে সবসময় মনে রাখতে হবে আমি এই গেলাম কি গেলাম, মানে এই শরীরটা আমাকে ছাড়তেই হবে, এই বস্ত্রটা আমাকে ছাড়তেই হবে, এটা পাকা করতে হবে। তো তার জন্য বাবা বলল যখন সার্ভিসে এলাম, তারপরে বাবা একটা খুব সুন্দর এক্সাম্পল দিল আজকে, কি ডিউটি নিয়ে, কি যখন আমরা কোনো ডিউটিতে যাই তখন আমরা শরীরটা তখন আমরা ড্রেসটা পরি, আবার আসার পরে সেই অফিসের ড্রেসটা চেঞ্জ করে, ডিউটির ড্রেস চেঞ্জ করে আবার ঘরের ড্রেস পরে নিই। একইভাবে বাবা বলছে আমাদের সবসময় আমি আত্মা, আমি যখন ডিউটিতে যাচ্ছি, কোনো সার্ভিসের জন্য যাচ্ছি সেবা, আমি শরীররূপী বস্ত্রর আধার নিলাম, সার্ভিস শেষ, ওই ডিউটির বস্ত্র মানে শরীরটা ছাড়লাম, আমি আত্মা হালকা হলাম আর ন্যাড়া হলাম। আর সেন বাবা বলছে আর 1 সেকেন্ডে কোন আত্মা এই শরীর থেকে আলাদা হতে পারবে যার মধ্যে কোনো সংস্কারের টাইটনেস নেই, মানে সংস্কারে যে আত্মা ইজি, সে আত্মা 1 সেকেন্ডে অশরীরী মানে অনুভব করতে পারবে। তো সেন বাবা বললো দুটো শব্দ মনে রাখতে, একটা হচ্ছে ইজি, একটা হচ্ছে অ্যালার্ট। ইজি মানে এতটা ইজিও নয় কি মায়া খুব অনায়াসে আমার পাশে চলে আসবে, ওই ইজি নয়, কিন্তু ইজি মানে সংস্কারের ইজি। সেন বাবা বলছে অ্যালার্ট থাকতে হবে, কখন আমি কতটা ইজি হব আর কখন আমি অ্যালার্ট থাকব। আর বাবা বলছে আমরা বাবার কাছে নতুন নয়, আমরা অতি পুরনো সন্তান বাবার, সেই জন্য বাবার থেকে আমরা কিন্তু রাজ্যপদ নিয়েই ছাড়ব। আমরা যে যখনই এসে থাকি না কেন, কিন্তু আমাদের লক্ষ্য হলো আমাদেরকে ফার্স্টে যেতে হবে, আর আমরা প্রজা তো হবই না, আমাদের রাজ্যপদ নিতে হবে। আর সেজন্য বাবা বললো নেশার পয়েন্ট দিল, মানে হাম নেহি বনেঙ্গে তো কন বনেগা, আমরা না হলে আর কে হবে। আমরা সে কোটির মধ্যে মানে কোটির মধ্যে কেউ আত্মা যারা এই বাবার থেকে রাজ্যপদটা নেবে, আর ড্রামাতে এটাই আছে, আর এটাই আমার নিজের নিশ্চয়, এটাকে ভুললে হবে না বাবা বলছে। আর বাবা এখন আবেগ দুনিয়াতে, সেখানে ঘড়ি নেই, সময় নেই, সূর্য নেই, চাঁদ নেই, দিন রাতের হিসেব নেই, কিন্তু উনি যখন এখানে আসেন তখন ওনাকে এইসব বিষয়গুলো একটু দেখতে হয়। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ, ওম শান্তি। বাবা ধন্যবাদ, ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গুড নাইট বাবা, গুড নাইট বাবা, গুড নাইট।